দেখতে পাচ্ছি। আমরা মনে করি এই জায়গাগুলো স্পষ্ট করা দরকার। আমরা জুলাই সনদ বাস্তবায়িত হোক, এটা আমরা চাই, কিন্তু জুলাই সনদ বাস্তবায়িত করার ক্ষেত্রে মানে এটাকে যাতে সুরক্ষা দেওয়ার জন্য মানে ওই ধরনের ভিত্তি তৈরি করা হয় যেটা খুব অল্প দিনের মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়বে না। এটা আমাদের মূল কথা। কারণ একটা গণ অভ্যুত্থান এবং রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে আমরা দীর্ঘদিন আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জুলাই সনদ নিয়ে আলোচনা করেছি এবং সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। কিন্তু এই ধরনের একটা অবস্থান যাতে সরকারের এখানে কমিশনের পক্ষ থেকে না হয় যে প্রস্তাবনা খুব অল্প দিনের মধ্যেই একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আর আমরা এটাও জিজ্ঞাসা করেছি গণভোটে বিষয়গুলো কিভাবে আসলে যাবে। তাহলে এখানে নোট অফ ডিসেন্ট আছে অনেকগুলো রাজনৈতিক দলের, তাহলে সেগুলোর ব্যাপারে তো তাদের সমর্থিত দলগুলো সেটাকে সমর্থন দিবে না। তাহলে গণভোটের মধ্য দিয়ে সেটা কার্যকর করার সম্ভাবনা কতটুকু দাঁড়াবে, এই জিজ্ঞাসাগুলো আমাদের দিক থেকে ছিল। আমরা এই কথাগুলোই বলেছি। সবাইকে ধন্যবাদ। চেয়ারটা একটু ফাঁকা করে। জি পিছনে স্যার। আসসালামু আলাইকুম। আমার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, ফটোগ্রাফার এবং ইলেকট্রনিক মিডিয়ার আমার ভাইরা, বোনরা, আসসালামু আলাইকুম। আমার নাম রিদওয়ান আহমেদ, আমি লিবারেল ডেমোক্রেটিক পার্টির সেক্রেটারি জেনারেল। সচরাচর প্রেসের সামনে কমই আসি, কিন্তু আজকের একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এই ব্যাপারে আমি আলোচনায় পার্টিসিপেটও করেছি। তো বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করে জাতিকে জানাতে চাই। আপনারা সবাই আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কাছ থেকে প্রতিদিনই একটা বিষয় অবগত হন যে আমরা দীর্ঘদিন যাবৎ এই ঐক্যমত্য কমিশন, আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের জন্য বেশ কয়েকদিন যাবৎ আমাদের সভা সমিতি করে আসছে। তো সেই জায়গাতে আমরা অনেক রাজনৈতিক দল কিছু কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি, কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। তো সেই বিষয়গুলো বাস্তবায়নের একটা প্রক্রিয়া, এই নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে কোন বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করবেন সেই ব্যাপারেও আমরা আমাদের মতামত দিয়েছি। কিন্তু আজকের বৈঠকে এসে দেখলাম যে ওনারা একটা নূতন বিশেষজ্ঞদের সর্বসম্মত চূড়ান্ত অভিমত আমাদের সামনে ব্যক্ত করেছেন। তো এটা আমি আপনাদেরকে একটু শোনাইতে চাই। The legal expert panel is advising the NCC to recommend to the interim government the following measures. Number one, interim government may enact a constitutional order under the authority of Article 22 of July Declaration imposing the core reforms envisaged by the Charter of 2025. The constitutional order will be immediately effective. 2 নম্বরে, the constitutional order may thereafter be put to a referendum to be held on the same date as the next general election. The constitutional order may include the provision of referendum. If the constitutional order receives the assent of the people through a referendum, it will be validated with the effect from that date of enactment. এটা একটা নতুন জিনিস তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এর আগেও তারা এরকম একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার, মানে আমাদের যে সংবিধান, এই সংবিধানকে অ্যাব্রোকেট করে নতুন একটা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে আপনার বিভিন্ন পয়েন্ট, আপনার 28টি পয়েন্টের উপরে জুলাই ঘোষণাপত্র দিয়েছিলেন। এই জুলাই ঘোষণাপত্রের 22 নম্বর ধারায় যে ঘোষণাটা আছে, এই ঘোষণাটার উপর ভিত্তি করে আপনার একটা অপিনিয়ন, একটা এক্সপার্ট অপিনিয়ন কয়েকজন জাজ এবং অ্যাডভোকেটদের
সমন্বয়ে গঠিত একটা কমিটির এইটি আজকে আমাদের সামনে এনে তুলে ধরেছেন। এইটা ওনারা যে কথাটা বলেছেন যে উইথ দ্য অথরিটি অফ আর্টিকেল 22 অফ দ্য জুলাই ডিক্লারেশন, এই যে জুলাই ডিক্লারেশন এটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। এই সরকার গঠিত হয়েছে সংবিধানের আর্টিকেল 106-এর উপরে। এই আর্টিকেল 106-এর উপরে ভিত্তি করে এই সরকার পরিচালিত হচ্ছে। আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন তাদেরকে একটা ডাইরেকশন দিয়েছে যে যেহেতু আমাদের সংবিধানে একটা সরকারের পরিবর্তনের পরে কিভাবে আরেকটা সরকার হবে এটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, কিন্তু আর্টিকেল 106 অফ দি কনস্টিটিউশনে বলা আছে যে দেশের বিশেষ প্রয়োজনে ডক্ট্রিন অফ নেসেসিটি হলে অ্যাপিলেট ডিভিশনের জাজরা বসে রাষ্ট্র পরিচালনায় বা অন্য যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা সমাধানের জন্য তারা একটা ডাইরেকশন দিতে পারেন। সেই ডাইরেকশনের উপরে ভিত্তি করে আমাদের এই সরকার আজকে প্রতিষ্ঠিত। তো সুতরাং যেই সরকার একটা কনস্টিটিউশনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সেই জায়গাতে একটি কনস্টিটিউশনাল অর্ডার করে আমাদের কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করতে পারে না। এটা হলো আজকে আমাদের বক্তব্য। আমরা ঐক্যমত্য কমিশন যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে একটা অঙ্গীকারনামা দেব। তো কিছু কিছু রাজনৈতিক দল আমাদের এই অঙ্গীকার অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব কিনা এই ব্যাপারে অনেকের বিশ্বাস অবিশ্বাস নিয়ে কথা আছে। তো যদি অবিশ্বাস থাকে তাহলে আমাদের যে অঙ্গীকারনামা আছে সেই বিষয়টা বিবেচনার জন্য আমরা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের কাছে একটা ডাইরেকশন চাইতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের সংবিধানকে অ্যাব্রোগেট করে আপনার ওনার যে এই যেটাকে উনি জুলাই ঘোষণাপত্রটাকে তিনি বাস্তবায়নের জন্য 22 নম্বর বিধিটা বাস্তবায়ন বিধি অনুসারে একটা অথরিটি কনস্টিটিউশনাল অর্ডার জারি করে কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করবেন, এটার পক্ষে আমরা না। হ্যাঁ, আমরা মনে করি যে আমাদের যে জুলাই ঘোষণাপত্র মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দিয়েছেন, এই 22 এবং 25-এর মধ্যে কন্ট্রাডিকশন আছে। 22-এ যে কথা বলা আছে 25-এ আবার এটা বলা আছে যে জাতীয় সংসদ প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে। এখন পরবর্তী নির্বাচন হবে, এটাই আমরা চাই, এবং নির্বাচনের মাধ্যমে একটা ইলেকটেড পার্লামেন্ট হবে। যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছেছি সেগুলো জাতীয় সংসদ পরিবর্তন করে বিল এনে আমরা সেগুলোকে বাস্তবায়ন করব। নতুন কোনো অর্ডার, কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করার পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল আমরা মত দেই নাই। হ্যাঁ, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। বলেন প্লিজ। জি, শুনেন, এখানে আমরা দীর্ঘদিন আলোচনায় অনেকগুলো বিষয় আমাদের ঐক্যমত্য হয়েছে, এবং এই ঐক্যমত্য যেগুলো হয়েছে যেগুলো সাংবিধানিক না, আপনার একটা অধ্যাদেশ জারি করে বা গভর্নমেন্ট অর্ডার দিয়ে এগুলোকে বাস্তবায়ন করা যায়, সেগুলো ইতিমধ্যে সরকার বাস্তবায়ন শুরু করেছে। আর যেগুলো সাংবিধানিক, যেগুলোর পরিবর্তন পরবর্তী পার্লামেন্ট ছাড়া, সংসদ ছাড়া করা যাবে না, সেগুলোর ব্যাপারে এই যে জুলাই ঘোষণাপত্রেও বলা আছে যে পরবর্তী পার্লামেন্ট এগুলো বাস্তবায়নের জন্য পার্লামেন্টের সিদ্ধান্ত নেবে। এখন তড়িঘড়ি করে একটা কনস্টিটিউশন অ্যাব্রোগেট করে এখন ওনারে এই যে এটাকে আর্টিকেল বলছেন, যেটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, এটার উপর ভিত্তি করে সংবিধান অ্যাব্রোগেট করে তারপরে ওনাদেরকে ক্ষমতা দিতে হবে। উই আর নট সাপোজ টু গিভ দিস অথরিটি টু দেম। অন দি আদার হ্যান্ড আমরা ঐক্যমত্য কমিশন যেই ব্যাপারে সাজেশনগুলো দিতে পারি বাস্তবায়নের জন্য, এবং সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে ঐক্যমত্যে পৌঁছে একটা অঙ্গীকারনামায় স্বাক্ষর করব। সেই অঙ্গীকারনামার উপর ভিত্তি করেই আমাদের এগুলো সংস্কার কার্য সম্পাদন হবে, নতুনভাবে কনস্টিটিউশন অ্যাব্রোগেট করে নয়।
আপনাকে ধন্যবাদ। আর কিছু আছে? বলেন, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, শুনেন, এখন আমাদের কাছে ঐক্যমত্য কমিশন চাচ্ছে যে আমরা একটা মতামত দেই যে কনস্টিটিউশনটাকে অ্যাব্রোগেট করে কনস্টিটিউশনাল অর্ডারটা আপনি জারি করেন। দ্যাট উই আর নট গোয়িং টু ডু। আমরা যে রাজনীতিবিদরা এখানে বসছি, আমরা তো মতামত দেবো, এটা বাস্তবায়ন কীভাবে হবে সাজেশন দেব, কিন্তু কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করে এর আগেও তারা এই জাতীয় একটা প্রস্তাব আমাদের সামনে আনছিলেন। ওইটা আনছিলেন স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বলে, আজকে আনছেন কনস্টিটিউশনাল অর্ডার বলে। তো দুইটা তো একই জিনিস। এই অর্ডিন্যান্স অধ্যাদেশ জারি করতে পারে মিলিটারিরা যখন শাসন করে দেশ, তখন আপনার আর্টিকেল আপনার অধ্যাদেশ এত ওইভাবে জারি করতে পারে। একটা সিভিল গভর্নমেন্ট ফর্মড আন্ডার দি কনস্টিটিউশন, দে ক্যানট অ্যাব্রোগেট ইন দি original constitution of the country on the basis of what they are running the government. Thank you. আমি মমিনুল আমিন, মহাসচিব এনডিএম। খুব সংক্ষেপে বলবো, ঐক্যমত্য কমিশন বিশেষজ্ঞদের মতামত নিতে যে আসলে একটা বিস্ফোরণ ঘটিয়েছে, যে বিস্ফোরণটা আমরা আমাদের আলোচনার মধ্যেও দেখছি, এবং কিছু কিছু রাজনৈতিক দল যারা রাজপথে বিস্ফোরণ ঘটানোর অপেক্ষায় রয়েছে, এই সুযোগটা তারা নিবে। অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা ব্যাখ্যা করেছেন, আর্টিকেল 22-কে তারা যেটা বলছেন অথরিটি হিসাবে, এটা কোনো সুপ্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট না। প্লাস অনেকেই বলছেন এটা কন্ট্রাডিক্টরি 25 এবং 27-এর সাথে। আমরা বলবো আর্টিকেল 22-তে পরিষ্কারভাবে বলা ছিল নিয়মতান্ত্রিক উপায়, এবং নিয়মতান্ত্রিক উপায়টা কি 25-এ ঘোষণাপত্রে 25-এ বলা আছে জাতীয় সংসদ, এবং 27-এও একই কথা বলা রয়েছে। সুতরাং কিভাবে বিশেষজ্ঞরা এরকম একটা মতামত দিল কনস্টিটিউশনাল অর্ডার জারি করার, আমরা বিস্ময় প্রকাশ করেছি এবং তীব্র বিরোধিতা করেছি। আর একটা বিষয় বলে শেষ করব, ঐক্যমত কমিশন আমাদের কাছে ইনোভেশন চেয়েছিল, আমাদের নতুন কোনো আইডিয়া আছে কিনা। আমরা একটা প্রস্তাব দিয়েছি, এই জুলাই ঘোষণাপত্রে আমরা যারা জুলাই সনদে যারা স্বাক্ষর করব, তারা রাজনৈতিক দল থেকে নির্বাচনের আগে নির্বাচন কমিশনে একটা অঙ্গীকারনামা দিবে যে তারা যদি নির্বাচিত হতে পারে ঐক্যমতে আসা বিষয়গুলো এবং তাদের নোট অফ ডিসেন্টে থাকা বিষয়গুলো নোট অফ ডিসেন্টের ভাষা অনুযায়ী বাস্তবায়ন করবে। কারণ নির্বাচন কমিশনের এখতিয়ার রয়েছে রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া এবং নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিবে যদি তারা বাস্তবায়ন না করে। এখানে অবিশ্বাসের কোনো কারণ আমরা দেখছি না। সকলকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা আজকে যে আলোচনাটা দেখেছেন যে আগে বিশেষজ্ঞ কমিটি কয়েকটা অপশন দিয়েছিল, আজকে ওনারা কম্বাইন্ড একটা কনক্লুসিভ অপশন দিয়েছেন যেটা আমরা গ্রহণ করতে পারি কিনা। সেখানে ওনারা বলেছেন যে একটা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এটাকে পরে রেফারেন্ডামে দিয়ে এটাকে লিগ্যালাইজ করার ব্যাপারে। তো আমরা সবসময় এটা বলেছি, আপনারা জানেন যে এবি পার্টির পজিশন হচ্ছে আমরা ফ্লেক্সিবল। আমরা বলেছি যে আমাদের সবাইকে মত স্যাক্রিফাইস যদি আমরা করতে না পারি তাহলে আমাদেরকে এটা ঐকমত্যের জায়গায় পৌঁছানো সম্ভব না। আপনারা দেখেছেন কেউ এটা বলেছেন যে জুলাই ঘোষণাপত্রকে অনেকে আজকে চ্যালেঞ্জ করছেন, কিছুদিন আগে যেটা আমরা ঐকমত্যভাবে নিয়েছি। কালকে যে জুলাই সনদকে ওনারা চ্যালেঞ্জ করবেন না, এই জন্যই তো সংশয়টা তৈরি হয়েছে। এই অল্প কয়েকদিনের মধ্যেই বলছে জুলাই ঘোষণাপত্রের কি ভিত্তি আছে। তাহলে আগামী দিনে যদি কেউ বলে যে জুলাই ঘোষণাপত্রের কি ভিত্তি আছে, আমরা এটা পার্লামেন্টে পাশ করব না, সেটাও তো উঠতে পারে। বাস্তব কথা হচ্ছে আমাদের যে কোনো কিছুই সার্বভৌম না। যদি আমরা কাউকে সার্বভৌমের মূল মর্যাদা দিয়ে থাকি সেটা হচ্ছে জনগণ। যেহেতু আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে উই দ্য পিপল, আমরা জনগণের পক্ষ থেকে এই রাষ্ট্রটা ঘোষণা করছি। ফলে আমরা মনে করি যে গণভোটের মধ্য দিয়েই মূলত সংবিধানের যে ক্যারেক্টার, সংবিধানের যেই পরিবর্তন সংস্কারের কথা বলা হয়েছে সেটাকে করতে হবে। এখন সেই প্রসেসটা কি, সেই প্রসেসটার ব্যাপারে আজকে কমিশন যেটা দিয়েছে এটার সাথে আমরা একমত না হলেও আমরা বলেছি যে ঐকমত্যের জন্য এটাকে নিয়ে আমরা আলোচনাটা করতে পারি। ফলে আমরা পজিটিভলি আলোচনাটা করেছি। এখন কোনো দলের পক্ষ থেকে বলা হয়েছে যে 106-কে দিয়ে এটা করার জন্য।
আবার কিছুদিন আগে ওনারাই বলেছিলেন যে 106-এর এই ক্ষমতাটা নাই এত বড় সাংবিধানিক পরিবর্তনের জন্য। ফলে সেখানে আমরা একটা মধ্যপন্থার প্রসেস বা পরামর্শ দিয়েছি যে 106 এই প্রসেসটা আমরা প্লেস করতে পারি কিনা, যে এই প্রসেসটা যেটা বলা হয়েছে যে এখন একটা কনস্টিটিউশনাল অর্ডার জারি করবে এই জুলাই সনদটাকে এবং এটা ওনারা বলেছেন ইলেকশনের দিন একই সাথে গণভোট করার জন্য। আমাদের প্রস্তাবটা ছিল আগেই একটা গণভোট করার জন্য। এখন কথা হচ্ছে আগে করে বা একসাথে করুক, গণভোটটাই চূড়ান্ত। কারণ আজকে বিচারপতি এমদাদ সাহেব একটা কথা বলেছেন যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট। উনি বলেছেন যে আমাদের পার্লামেন্টেরও এই এখতিয়ার নাই সংবিধানের মৌলিক যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা করার। তাহলে এটা পরিবর্তনের একমাত্র ম্যান্ডেট নিতে হবে গণভোটের মধ্য দিয়ে। সুতরাং এই আলোচনাগুলো আমরা যতই করি, যতই বিতর্ক করি, মূল জায়গা হচ্ছে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই কিনা। তাহলে যারা বলেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই কিন্তু সেটা পার্লামেন্টে গিয়ে করব, আমাদের প্রশ্ন হচ্ছে যদি চান তাহলে এখন কেন করতে চাচ্ছেন না, এবং সেটা জনগণের চূড়ান্ত যেটা আপনার লাগবে সেটা দিয়ে কেন করতে চাচ্ছেন না। এটা খুবই একটা ভ্যালিড কোশ্চেন। সুতরাং আমরা মনে করি যদি আমরা একমত হতে না পারি তাহলে আমাদের একটাই জায়গায় যাওয়া, সেটা হচ্ছে জনগণের কাছে। এবং এটা কি জনগণ সিদ্ধান্ত নেবে? জনগণ ডিসাইড করবে না আমরা করব, এটার সিদ্ধান্ত তো আমাকে জনগণের মধ্য থেকে নিতে হবে। সুতরাং যত যুক্তি আমরা দেই, সংবিধানের সংশোধন, পরিমার্জন, পুনর্লিখন, সংস্কার সব কিছুর চূড়ান্ত অথরিটি হচ্ছে গণভোট। সুতরাং এই জায়গাটাকে কিভাবে আমরা একমত হতে পারি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ চাইলে তো এই সংবিধানও বদলাতে পারে। যে সংবিধান আমরা করছি, এই সংবিধানটা কিন্তু 72 সালে প্রণীত হয়েছিল এবং 72 সালে এই সংবিধান প্রণয়ন করেছিলেন যারা, তাদেরকে বলা হয়েছিল তারা হচ্ছে গণপরিষদ বা সাংবিধানিক পরিষদ। এই সাংবিধানিক পরিষদ নির্বাচিত হয়েছিল কিন্তু পাকিস্তানি পার্লামেন্টারি ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে। তো ক্রিটিক্যালি তো আমরা বলতে পারি যে পাকিস্তানি এমপিরা আমাদের এই সংবিধান প্রণয়ন করেছে, তাহলে তো আমাদের এই সংবিধানেরই বৈধতা থাকে না। সুতরাং এই বৈধতার কুটতর্কে না গিয়ে, যেহেতু আমরা জুলাই সনদের ব্যাপারে একমত হয়ে গেছি, সুতরাং এখন বাস্তবায়নের জন্য একটু ফ্লেক্সিবল থেকে এই কাজটা করতে হবে। আমি যখন এই কথা বলেছি অনেকে টিটকারি করে আমাকে বলছেন যে আমি নাকি মিস্টার ফ্লেক্সিবল। তা আমি এটাকে ওন করি যে আমরা যদি ফ্লেক্সিবল না হই এবং বিএনপি যদি একদিকে থাকে, জামাত যদি একদিকে থাকে, এনসিপি যদি একদিকে থাকে, আমি আপনাদেরকে লিখে রাখছি ইলেকশন যত দেরি হবে তত বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি হবে। ইলেকশন যত দেরি হবে নেক্সট ক্ষতি হবে এনসিপির, আর ইলেকশন যত দেরি হবে নেক্সট ক্ষতি হবে জামাতের। কেন হবে? কারণ ওনারাই এখন কিছুটা ক্ষমতার মুডে আছেন। বাংলাদেশের মানুষ সবসময় অ্যান্টি ক্ষমতার দিকে। যতগুলো ইলেকশন হয়েছে আপনারা দেখবেন, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সবগুলোতে এক্সিস্টিং ক্ষমতাহীন যারা ছিল তারা হেরেছেন, এবং এক্সিস্টিং পার্টিগুলো সবসময় ইলেকশন আপনার করার চেষ্টা করে, ম্যানিপুলেট করার চেষ্টা করে, কারণ তারা জানে যে জনগণ ক্ষমতাসীনদের বিপক্ষে। সুতরাং আমরা যদি ফেব্রুয়ারিতে ইলেকশন চাই তাহলে আমরা বলবো এই বিতর্কের অবসান করে কমিশন যেটা প্রস্তাব দিয়েছে এটা নিয়ে আমরা একটু নিজেরা আলোচনা করি, 2-1 দিন সময় নিই, কিন্তু আমরা একটা যাতে সমাধানে পৌঁছতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ঐক্যমত কমিশন আবারও রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন এবং সেই আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আবারও ঐক্যমত কমিশনের সাথে আলোচনা শুরু করেছে। আজকে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বিশেষজ্ঞদের সর্বসম্মত চূড়ান্ত অভিমত সেটা আমাদের সামনে তারা উত্থাপন করেছেন। তারা বলেছেন যে এটা একটা খসড়া অভিমত, এইটাই যে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে সেটি নয়, বরং দলগুলোর সামনে এটি পেশ করা হয়েছে আলোচনার জন্য যে আমরা এই বিষয়ে কীভাবে থ্রু এ রেফারেন্ডাম, অর্থাৎ গণভোটের মাধ্যমে যদি জনগণ এটাকে রিসিভ করে তাহলেই শুধুমাত্র জুলাই জাতীয় সনদ গৃহীত হবে। এখন আমার প্রশ্ন হলো, যদি জনগণ এটাকে রিসিভ না করে, মনে করেন আওয়ামী লীগ বা তাদের দোসররা হয়তো অংশ নিতে পারবে না,
কিন্তু যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, যারা এই সরকারকে মানে না, যারা জুলাই জাতীয় সনদকে মানে না, তারা কি করবে? তারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে এই সনদের বিপক্ষে ভোট দিবে। আবার মনে করেন যে ঐক্যমত কমিশনে যারা আসলে সংস্কারের কিছুটা বিপক্ষে বা এখনই বাস্তবায়িত হোক সেটা চাচ্ছে না, তারা কোন দিকে ভোট দিবে? সব মিলিয়ে এই জুলাই জাতীয় সনদ তারা যে পদ্ধতি আমাদের সামনে উত্থাপন করেছে, এই পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা কঠিন। আমাদের দলের পক্ষ থেকে আমরা এবি পার্টির মতন মতামত দিয়েছি যে আমরা ফ্লেক্সিবল, সর্বসম্মতি ক্রমে সবাই যেটাতে একমত হয় আমাদের আপত্তি নাই। এর আগে 4টা বিষয় আমাদের সামনে হাজির করা হয়েছিল, অধ্যাদেশের মাধ্যমে, নির্বাহী আদেশে, গণভোটের মাধ্যমে, বিশেষ সাংবিধানিক আদেশ। আজকে তারা 3টাকে বাদ দিয়ে একটা সামনে হাজির করেছেন এবং বলছেন যে এইটা চূড়ান্ত মতামত দিয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক দলগুলো কোনোভাবেই একমতে আসতে পারবে না, সেই বাস্তবতা নাই। সরকার সেই জায়গায় যেটি করছে যে তারা বলটা যখন তাদের কোর্টে, তারা তাদের কাছে না রেখে তারা আবার আমাদের পায়ে বল দিয়ে দিচ্ছে, মানে আমরা আবার খেলি। এই যে দলগুলোর মধ্যে বিভাজন, আমার কাছে মনে হয় যে সরকার এটাকে উস্কে দিচ্ছে। সরকার চাইলে কিন্তু খুব সহজে একটা সিদ্ধান্তে তারা উপনীত হতে পারে। আমরা গত পরশু দিনের মিটিংয়ে যেটি হয়েছে, সেখানে বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, এনসিপি, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, প্রত্যেকটা দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটি আইনি ভিত্তি দাঁড় করান, আমাদের সামনে আপনারা সেই ভিত্তি উপস্থাপন করেন এবং আপনারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু সরকার মনে হচ্ছে দায় নিতে চাচ্ছে না, এই জন্য সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না। দেখেন, জনগণ কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে এই সরকারের উপরে ম্যান্ডেট দিয়েছে রাষ্ট্র সংস্কার করার, গণহত্যার বিচার করার এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার। কিন্তু সরকার জনগণের এই ম্যান্ডেটকে রক্ষা করছে না। সরকার এখন আমাদের সাথে আলোচনা করছে, কিন্তু আমরাই তো এদেশের জনগণের পুরোপুরি প্রতিনিধিত্ব করি না। এদেশের লাখো কোটি মানুষ, জনগণ কি চাই? জনগণ চাই সংস্কার, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে জনগণ সবাই সমর্থন দিয়েছে। সুতরাং সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে এই সনদ কোনোভাবে বাস্তবায়িত হবে না। কারণ দলগুলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা আলোচনা করছি তারা কোনোভাবেই ঐক্যমতে পৌঁছানো সম্ভবপর নয়। হ্যাঁ, আমরা হয়তো আংশিক ঐক্যমতে আসতে পারি, কিন্তু শতভাগ ঐক্যমতে কি আমরা আসতে পারবো? এই যে 6 মাস আলোচনা হলো, কোনো মীমাংসা আসতে পারিনি, আবারও 3য় দফায় সময় বাড়ানো হয়েছে। তার মানে আপনি কত সময় এভাবে বাড়াইতে থাকবেন? এইভাবে যদি সময় বাড়তেই থাকে এবং নির্বাচন যদি ডিলে হয়, সেক্ষেত্রে তো আওয়ামী ফেসিবাদ, এই যে আমাদের ভিতরে যে ধরনের বিভাজন, এই বিভাজনের সুযোগে তারা ফিরে আসবে। সুতরাং আমরা সবার প্রতি আহ্বান রাখতে চাই, ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করেন। হ্যাঁ, আপনি বড় দল হতে পারেন, আপনি মাঝারি দল হতে পারেন, আপনি ছোট দল হতে পারেন, কিন্তু জনগণের স্বার্থে যদি আপনি ছাড় না দেন তাহলে এই জনগণ কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করবে। জনগণের যে আকাঙ্ক্ষা সেটি আপনাদেরকে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছে গণ অধিকার পরিষদ। সংস্কার, গণহত্যার বিচার, এই 2টা বিষয়ে তরুণদের কিন্তু ঐক্যমত আছে, এবং তরুণরা এবং যারা রাজনৈতিক দলগুলো, আমার কাছে মনে হয়েছে যে সংস্কার চায় না এরকম কোনো দল নাই, কিন্তু এই সংস্কারের প্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়েছে। এই ভিন্নমতকে ঐক্যমতে আনার দায়িত্ব সরকারের। সরকার সেই দায়িত্ব পালন করছে না। আমি মনে করি যদি নির্বাচন ডিলে হয়, সরকারের এই চোর পুলিশ খেলার মাধ্যমে ডিলে হবে। যদি সংস্কার বাধাগ্রস্ত হয়, সরকারের এই চোর পুলিশ খেলার মাধ্যমে বাধাগ্রস্ত হবে। যদি গণহত্যার বিচারটা না হয়, সেটার জন্য সরকারকে দায় নিতে হবে। এখন সব কিছু সরকারের হাতে, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে এই গণ অভ্যুত্থান ব্যাহত হবে, ব্যর্থ হবে। ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমাদের এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে। প্রধান উপদেষ্টা আমাদের প্রতি আহ্বান রেখেছেন যে আপনারা দলগুলো আলোচনা করেন, এবং এই 2 দিন কিন্তু আমরা অনানুষ্ঠানিক বিভিন্ন দলের সাথে আলোচনা হয়েছে এবং দেখেছি যে আমাদের ভিতরে আসলেই আমরা একমতে আসতে পারতেছি না। কেউ বলছে যে সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার কথা, মানে 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য রাষ্ট্রপতির মাধ্যমে। দেখেন, এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার, এবং ওইভাবেই কিন্তু রাষ্ট্রপতি যখন সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চেয়েছে তার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে। আমাদের সামনে সবথেকে বড় ক্রাইসিস হলো যে এই সরকার একদিকে সংবিধান অর্ধেক মানছে, অর্ধেক মানছে না। এই কারণে বড় সমস্যা বা সংকট হয়েছে। সরকার যদি শুরুতে সংবিধান স্থগিত করে আজকে এই সংস্কার আলোচনা করত,
তাহলে এই ধরনের সমস্যা সংকট আমাদের পাড়ি দিতে হতো না। আমি সর্বশেষ আবারও বলতে চাই, সরকারকে সিদ্ধান্তে উপনীত হতে হবে। সরকার যদি তার বল আমাদের পায়ে দিয়ে দেয়, আমরা বিভিন্ন দিকে আমরা লাথি দিতে থাকবো, শেষমেশ কিন্তু গোল হবে না। সুতরাং এই মুহূর্তে গোল দেওয়ার দায়িত্ব সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আবু ইউসুফ সেলিম, মহাসচিব ভাসানী জনশক্তি পার্টি। আমি একটু ব্যতিক্রম কথা বলবো। আমরা যারা এখানে বক্তব্য দিই, বাইরে বক্তব্য দিই যে সংস্কার কমিশন হুট করে হাজির করলো কিছু বিশেষজ্ঞদের মতামত, আপনাদের অবগতির জন্য বলছি, বিগত সময়ে আমরাই প্রস্তাব দিয়েছিলাম যে বিশেষজ্ঞদের মতামত নেন কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। তারপরে আমরা এই বক্তব্যে মুখরোচক বক্তব্যে বলি যে সময় লেন্দি হচ্ছে, আমরাই কিন্তু বিনীতভাবে অনুরোধ করে 1 মাস সময় বাড়িয়ে নিয়েছি। তাহলে রাজনৈতিক যে সমস্ত নেতৃবৃন্দ এই দ্বিচারিতা করছে তাদের সেখান থেকে বিরত হওয়ার আহ্বান জানাচ্ছি। এখন যে কাজে আমরা এখানে এসেছি, আপনারা এসেছেন সংস্কার এবং বাস্তবায়ন। কি সংস্কার হবে সেই সিদ্ধান্তগুলো হয়ে গিয়েছে। এই সংস্কার বাস্তবায়নের 3টি পদ্ধতি, একটা নির্বাহী আদেশে, একটা অধ্যাদেশের মাধ্যমে, আর সাংবিধানিক যেগুলো সেগুলো কি নেওয়া হবে। তা আমাদের কিন্তু 2টি বিষয়ে ঐক্যমত হয়েছে, যেগুলো নির্বাহী আদেশে এবং অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো আমরা সবাই একমত হয়েছি, সেভাবে হবে। এখন আলোচনা চলছে সাংবিধানিক সাংঘর্ষিক যে বিষয়গুলো, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে। এখানেও 2টি ভাগে রীতিমতো ভাগ হয়েছে। আমি মনে করছি সে একটি, কেউ চাচ্ছে যে আগামী পার্লামেন্টে গিয়ে তারা ক্ষমতায় বসে সংস্কার করবে, আর এক শ্রেণী চাচ্ছে যে যেহেতু বাংলাদেশে বিগত দিনে যারা ক্ষমতায় যায় কেউ কথা দিয়ে কথা রাখে না, সুতরাং পার্লামেন্ট গঠন হওয়ার আগেই বাস্তবায়ন হোক। সেই ক্ষেত্রে আজকে সংস্কার কমিশনে যে নতুন মতামত আসছে বিশেষজ্ঞদের, সেখানে জুলাই চার্টারের 22 যে ধারা আছে, 22 বিষয়ে যে আলোচনা আছে আর্টিকেল, সেই আর্টিকেলের আলোকে বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আর্টিকেল 22-এর সাথে আর্টিকেল 25 সাংঘর্ষিক। যদি আর্টিকেল 22-এর সাথে যদি আমরা এখন বাস্তবায়ন করতে চাই, তাহলে আর্টিকেল 25-এ বলছে নির্বাচিত সংসদ সদস্য, স্পষ্ট আছে, একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার, অর্থাৎ আজকে আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি সংস্কার করার, সেই প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষ এইগুলো বাস্তবায়ন প্রত্যাশা করে। আমরা স্পষ্ট বলেছি যে বিশেষজ্ঞদের এই পরামর্শ যুক্তিযুক্ত নয়, কারণ আমরা যেহেতু 2টি ভাগে ভাগ হয়েছি, এই কারণে জুলাই গণ অভ্যর্থনের পরে আমরা দেশকে একটি স্থিতিশীল জায়গায় পৌঁছার জন্য 106 অনুচ্ছেদ অনুযায়ী একটি সরকার গঠন করেছি। এখন যেহেতু সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা 2টি ভাগে ভাগ হয়ে গেছি মূলত মোটা দাগে, তাই আমরা প্রস্তাব দিয়েছি 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে এই মর্মে মতামত চাওয়া যে কোন পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে সে বিষয়ে সুপ্রিম কোর্ট সুস্পষ্ট নির্দেশনা দিবেন এবং সেভাবেই বাস্তবায়িত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।